বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেশ কিছুদিন পর হলেও আজকে আমরা বিশেষ করে আমি ব্যবস্থাপনার পক্ষ থেকে ক্লাস শুরু করে যাচ্ছি। প্রায় 15-20 দিন অসুস্থ ছিলাম, যার জন্য নিয়মিত ক্লাস নিতে পারিনি। আজকে আমরা কর্মী সংস্থান নিয়ে আলোচনা করব। ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র, দ্বিতীয় বর্ষে ব্যবস্থাপনার কর্মী সংস্থান। প্রথমে আমরা জেনে নেই কর্মসংস্থানটা কি। একটি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংখ্যক কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, বদলি, পদোন্নতি যাবতীয় কার্যক্রম যে বিভাগের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে সেটাকে বলা হয়েছে কর্মী সংস্থান। কর্মী সংস্থান হলো কর্মীদের নিয়ে ওই বিভাগটি কাজ করে। প্রয়োজনীয় সংখ্যক কর্মী নিয়োগ, বদলি, পদোন্নতি, মানোন্নয়ন, প্রশিক্ষণ যাবতীয় কিছু কর্মী সংক্রান্ত যাবতীয় কিছু এই কর্মী সংস্থানের মাধ্যমে আমরা পরিলক্ষিত করে থাকি। তাহলে এটা হলো আমাদের কর্মী সংস্থান, অর্থাৎ প্রতিষ্ঠানের কর্মীদের সংগ্রহ, নিয়োগ, পদোন্নতি, বদলি, তাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করার নাম হলো কর্মী সংস্থান। এখন কর্মী সংগ্রহ কি? কর্মী সংস্থার এখানে একটি প্রশ্ন আমাদের সামনে আসে। কর্মী সংগ্রহ, কর্মী সংগ্রহ হলো একটি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে যোগ্যতা সম্পন্ন কর্মী বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে তাদেরকে চাকরিতে নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নামই হলো কর্মী সংগ্রহ। কর্মী সংগ্রহ করা, বিভিন্ন জায়গা থেকে কর্মী সংগ্রহ করে তাদেরকে চাকরিতে নিয়োগের জন্য যোগ্যতা করে গড়ে তোলা বা নিয়োগের জন্য প্রক্রিয়া করা, এটা হলো কর্মী সংগ্রহ। কর্মী নির্বাচন অর্থাৎ সংগৃহীত কর্মীদের মাঝখান থেকে যোগ্যতা সম্পূর্ণ কর্মীদেরকে প্রতিষ্ঠানে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়ার নামই হলো কর্মী নির্বাচন। আজকে আমরা এই কর্মী নির্বাচন পদ্ধতিটি বিস্তারিতভাবে আলোচনা করব। কেন একটি প্রতিষ্ঠানে কর্মী নির্বাচন করতে হলে সেখানে বিভিন্ন রকম যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়। কারণ একটি প্রতিষ্ঠানে তাদের চাহিদা মতো তাদের প্রয়োজনীয় সংখ্যক অভিজ্ঞতা সম্পন্ন কর্মী নিয়োগ বা কর্মী নির্বাচন করা, এটি একটি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে যাচাই বাছাই করে চূড়ান্ত নিয়োগ দিতে হবে। আর সেই কর্মী নির্বাচন পদ্ধতিটি আমরা আজকে আলোচনা করব বিস্তারিতভাবে। প্রথমে যে আসে কর্মী নির্বাচন পদ্ধতি ছিল চাহিদাপত্র সংগ্রহ। চাহিদাপত্র সংগ্রহটা কি? অর্থাৎ একটি প্রতিষ্ঠানে কী সংখ্যক কর্মী প্রয়োজন, একটি বিভাগে, একটি ডিপার্টমেন্টে, একটি সেক্টরে কী সংখ্যক কর্মীর প্রয়োজন, সেটা একটি চাহিদাপত্রের মাধ্যমে কর্মী সংস্থান বা জনবল প্রশাসনকে জানাতে হবে। অর্থাৎ অর্থাৎ এখানে মানব সম্পদ যে বিভাগ আছে একটি প্রতিষ্ঠানে, সেই বিভাগকে জানাতে হবে, তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তাহলে প্রত্যেক বিভাগ থেকে কতগুলো শ্রমিক লাগবে, কতগুলো কর্মকর্তা লাগবে, কতগুলো অভিজ্ঞ সম্পন্ন কর্মী লাগবে, সেটা একটি চাহিদাপত্রের মাধ্যমে জানাতে হবে মানব সম্পদ বিভাগকে। তারা তারপরে প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করবে। তারপরে কি করবে? তারা এই চাহিদাপত্র পাওয়ার পরে বিজ্ঞপ্তি প্রদান করবে বিভিন্ন টিভিতে, বিভিন্ন মিডিয়ায়। এখন তো অনলাইনের যুগ, অনলাইনে তারা বিজ্ঞপ্তি প্রদান করবে যে এই প্রতিষ্ঠানে এত সংখ্যক এই ক্যাটাগরির কর্মীর প্রয়োজন। তারা পত্রিকার মাধ্যম দিতে পারে, অনলাইন পত্রিকা দিতে পারে, বিভিন্ন রকম পত্রিকা এখন মোবাইলের মাধ্যমে আমরা জানতে পারছি বা অনলাইনে জানতে পারি। তো এই বিজ্ঞপ্তি প্রদান করবে। তারা বিজ্ঞপ্তি প্রদান করার পর আবেদন করবে, তারা আবেদনপত্র সংগ্রহ। এখন কি করবে? তারা এই বিজ্ঞপ্তি পাওয়ার পর আবেদন করবে, আবেদনপত্র সংগ্রহ করবে, বিভিন্ন অনলাইনের মাধ্যমে আবেদন করবে, আবার হার্ড কপির মাধ্যমে করতে পারে, সফট কপির মাধ্যমে করতে পারে, বিভিন্নভাবে আবেদন করতে পারে। এখন আবেদন করার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, এখন সেভাবে আবেদনপত্র তারা সংগ্রহ করবে। এটা একটি ধারাবাহিকতা। আবেদনপত্র যাচাই বাছাই। যাচাই বাছাই মানে কি? সব আবেদনপত্র গ্রহণ করা যাবে না, কারণ আমি যে পোস্টের জন্য
চেয়েছি, বিজ্ঞপ্তি দিয়েছি, সে সংখ্যক যোগ্যতা সম্পন্ন কর্মী তারা আবেদন করছে কিনা, তাদের যোগ্যতা কভার করে কিনা, তাদের প্রয়োজন সম্পর্ক অভিজ্ঞতা আছে কিনা, এগুলা যাচাই বাছাইয়ের একটি প্রয়োজনীয়তা রয়েছে। এই যাচাই বাছাই করতে হয়, এই পর্যায়ে এসে আবেদনপত্র যাচাই বাছাই করতে হয়, সঠিকভাবে আবেদনপত্র করছে কিনা, আমরা যেভাবে চেয়েছি সেভাবে করছে কিনা, অনলাইনে যে মতো করছে কিনা, বা ব্যাংক ড্রাফট মতো আছে কিনা, প্রয়োজনীয় সংখ্যক কাগজপত্র রিকোয়ারমেন্ট যেগুলো আমরা দিয়েছি সেগুলো আছে কিনা, এইভাবে আবেদনপত্র যাচাই বাছাই করতে হবে। এরপর কি করতে হবে? ইন্টারভিউ কার্ড প্রদান করতে হবে। আমার যোগ্যতা সম্পন্ন আবেদনকারী মাঝে আমরা কি করব? এখন ইন্টারভিউ কার্ড প্রদান করব। তারা ইন্টারভিউতে আসবে, যারা কার্ড পাবে তারাই শুধু ইন্টারভিউতে অংশগ্রহণ করবে। বিভিন্ন পরীক্ষায়, পরীক্ষা কি? প্রথমে লিখিত পরীক্ষা। ইন্টারভিউ কার্ড পাওয়ার পর ওই শ্রমিকরা এখন আসবে, কর্মচারীরা আসবে, এসে তারা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবে। এক এক ডিপার্টমেন্টে এক এক ধরনের প্রশ্ন হবে, তারা সংশ্লিষ্ট প্রশ্নের সঙ্গে তাল মিলিয়ে তারা কি করবে? লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবে। লিখিত পরীক্ষা পাশ করার পর তারা আবার মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। অর্থাৎ লিখিত পরীক্ষায় যারা পাশ করেছে নির্দিষ্ট সংখ্যক কর্মকর্তা কর্মচারী, তারা আবার মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। মৌখিক পরীক্ষার পর তারা একটি ফলাফল ঘোষণা করা হবে। মৌখিক পরীক্ষার পর একটি ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশ করার পর আবার কি মনস্তান্ত্রিক পরীক্ষা আছে, অভিজ্ঞতা আছে, সাইকোলজিক্যাল টেস্ট। সাইকোলজিক্যাল টেস্টের মধ্যে কী কী থাকে? বুদ্ধিমত্তা পরীক্ষা, তার বুদ্ধি কতটুকু, তার ওই কাজের কতটুকু জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, কাজ সম্পর্কে তার ধারণা কতটুকু আছে, এগুলো আমরা কি করব? বুদ্ধিমত্তা পরীক্ষার মাধ্যমে সেটা যাচাই বাছাই করে নেব। আগ্রহ পরীক্ষা, কাজের প্রতি তার কতটুকু আগ্রহ আছে, এটা সাইকোলজিক্যাল টেস্ট। এগুলা একটি এই প্রার্থী যখন তাকে বিভিন্ন রকম সাইটে প্রশ্ন করা হবে, মনস্তান্ত্রিক পরীক্ষা করা হবে, তখন আগ্রহ, কাজের প্রতি কতটা আগ্রহ আছে, সে যে কাজে ইন্টারভিউ দিয়েছে, যে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছে, ওই চাকরির প্রতি তার কতটুকু আগ্রহ আছে এটা পরীক্ষা করা হবে। দক্ষতা পরীক্ষা করা হবে, সে কতটুকু দক্ষ, তাকে প্রয়োজনে কম্পিউটার বসিয়ে দেওয়া হবে, তাকে প্রয়োজন বিভিন্ন সেক্টরে কাজে লাগিয়ে দেওয়া হবে, যে আপনি দক্ষতা নিয়ে এসেছেন, 5 বছর বা 10 বছর অভিজ্ঞতা দেখাচ্ছেন, এখন আমাদেরকে প্রমাণ করে দেখান একটু, এগুলো একটু দক্ষতা পরীক্ষা করে নেওয়া হবে। ব্যক্তিত্ব, পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব থাকতে হবে। এক এক পদের জন্য এক এক রকমের একটি ব্যক্তিত্বর প্রয়োজন। যে ম্যানেজারিয়াল জব করবে তার একটু ভালো পার্সোনালিটি থাকতে হবে, নাহলে তাকে মানবে না। তার নিচে যারা কাজ করবে, তার অধীনস্থ, তাকে তারা কি তার কমান্ড শুনবে না। কাজে এখানে ব্যক্তিত্ব যাচাইয়ের একটি ব্যাপার রয়েছে, সেটাও আমাদেরকে খুব দক্ষতার সঙ্গে করতে হবে। বৃত্তিমূলক পরীক্ষা, বৃত্তিমূলক পরীক্ষা মানে কি? অর্থাৎ সে যে কাজের জন্য এখানে ইন্টারভিউ দিয়েছে বা কাজ করতে বা চাকরি করতে আগ্রহ, সেটার জন্য তার প্রশিক্ষণ আছে কিনা, বৃত্তিমূলক কোনো পরীক্ষা দেওয়া আছে কিনা, বা কোনো রকম সার্টিফিকেট আছে কিনা, তা থাকলে সেটা কীভাবে সে অর্জন করেছে, এগুলো বৃত্তিমূলক। অর্থাৎ ওই সংশ্লিষ্ট কাজের প্রতি তার পারদর্শিতা, অতিরিক্ত কোনো প্রশিক্ষণ আছে কিনা, এটা হলো বৃত্তিমূলক পরীক্ষা। তারপরে আসে আমাদের এখানে, তারপর আসে ডাক্তারি পরীক্ষা। এগুলো হয়ে যাওয়ার পর মনস্তাত্ত্বিক পরীক্ষা, লিখিত মৌখিক ফলাফল, এগুলো হওয়ার পর ডাক্তারি পরীক্ষা, তার ফিজিক্যালি ফিটনেস আছে কিনা, তার শরীরে কোনো স্থায়ী কোনো জার্ম, ক্যান্সার বা কোনো জটিল ধরনের কোনো রোগ আছে কিনা, এগুলো আমাদের ডাক্তারি সার্টিফিকেট লাগে, ডাক্তারি পরীক্ষা করতে হয়। ডাক্তারি পরীক্ষা এটা আমাদের একটু প্রয়োজন রয়েছে, কারণ হলো একটা অসুস্থ লোককে আমরা কোনো প্রতিষ্ঠান নিয়োগ দিতে পারি না। কাজে এখানে ডাক্তারি পরীক্ষার একটি ব্যাপার রয়েছে, এটাও আমরা একটা যাচাই বাছাই করে নেব, ডাক্তারি পরীক্ষা। তারপরে হলো ব্যক্তিগত ইতিহাস। ডাক্তারি পরীক্ষায় পাশ করার পর এখন আসে ব্যক্তিগত ইতিহাস, অর্থাৎ তাকে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে তার ব্যক্তিগত ইতিহাস জানতে হবে। সংশ্লিষ্ট থানায়, সে যে থানায় বসবাস করে সেই থানায় তার পুলিশ স্টেশন থেকে একজন পুলিশ এসআই বা সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে তার ব্যক্তিগত ইতিহাস যাচাই বাছাই করতে হবে। অর্থাৎ সে কোন ফ্যামিলির লোক, তার পূর্বপুরুষ কোনো অবৈধ কাজ করছে, রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত ছিল কিনা, বা সে নিজেও কোনো রাষ্ট্রদ্রোহী কাজে জড়িত ছিল কিনা, রাষ্ট্রের আইনে লঙ্ঘন করেছে কিনা, বা কোনো রকম অবৈধ কাজ করেছে কিনা, এগুলা একজন ইতিহাস জানতে হবে, ব্যক্তিগত ইতিহাস জানতে হবে। সেটা একটা সরকারি পুলিশ বা পুলিশ স্টেশনের মাধ্যমে এগুলো যাচাই বাছাই করতে হবে। সরকারি চাকরি করতে হলে এগুলো তো প্রয়োজন আছেই, এবং এখন বেসরকারি অনেক ভালো ভালো চাকরিতেও এই পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হয়। পুলিশের বা ব্যক্তিগত ইতিহাস
যাচাই বাছাই করার একটি প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করি। তারপরে সর্বশেষ হলো কি চূড়ান্ত নিয়োগ প্রদান। 11 ধাপে হলো কি চূড়ান্ত নিয়োগ প্রদান। এই সমস্ত কিছু হওয়ার পর, এই ধাপগুলো পার হওয়ার পর, এই চাহিদাপত্র, বিজ্ঞাপন, আবেদনপত্র সংগ্রহ, যাচাই বাছাই, ইন্টারভিউ কাপ, পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ফলাফল, এই মহাস্মিক পরীক্ষা, বুদ্ধিমত্তা, আগ্রহ, দক্ষতা, ব্যক্তিত্ব প্রবৃত্তিমূলক এবং ব্যক্তিগত ইতিহাস, ডাক্তারি পরীক্ষা, সমস্ত কিছু পাস হওয়ার পরে চূড়ান্ত নিয়োগ তাকে দেওয়া হবে। অর্থাৎ চূড়ান্তভাবে সে আমার প্রতিষ্ঠানের জন্য যোগ্য, এইভাবে একটি নিয়োগপত্র প্রদান করা হবে। পরে সে কী করবে? নিয়োগ করবে। নিয়োগ দেওয়া হলো, নিয়োগপত্র পেয়ে সে যোগদান করবে, যোগদানের রিপোর্ট পেশ করবে সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে, সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে সে যোগদানের রিপোর্ট প্রদান করবে, যোগদান করবে। এইভাবে একটি প্রতিষ্ঠানে কর্মী নির্বাচন পদ্ধতির মাধ্যমে আমরা এইভাবে ধাপে ধাপে প্রত্যেকটা ধাপ পেরিয়ে আমরা 11 ধাপে চূড়ান্তভাবে একটি কর্মী নির্বাচন করে থাকি। তাহলে এই পদ্ধতিগুলো একটু ধারাবাহিকতা একটু মনে রাখলেই তোমরা খুব সুন্দরভাবে লিখতে পারবে, বুঝতে পারবে। কাজেই একটি প্রতিষ্ঠানে কিভাবে কর্মী নির্বাচন করা হয় আমরা আজকে সেগুলো জানতে পারলাম, বুঝতে পারলাম। এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পর আমরা একটি প্রতিষ্ঠানে চূড়ান্তভাবে কর্মী নিয়োগ দিতে পারি এবং সেই কর্মী যোগদানের মাধ্যমে সমস্ত নিয়োগ পদ্ধতিটি, নির্বাচন পদ্ধতি সম্পন্ন হয় কিসের মাধ্যমে? একজন কর্মী তার যোগদানের মাধ্যমে, যোগদান রিপোর্ট পেশ করার মাধ্যমে সে কী করে? তার কাজে যোগদান করে থাকে। এইভাবে এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা একটি প্রতিষ্ঠানে কর্মী নির্বাচন করে থাকি। তাহলে আজকে আমরা কর্মী নির্বাচন সম্পর্কে যে আলোচনা করলাম তাতে আমি বুঝতে পারলাম যে তোমরা এটা যদি ভালো করে বুঝো বা শোনো তাহলে এটা আর বেশি তোমাদের কষ্ট হবে না বুঝতে, আমি যে আলোচনা করলাম সেটা শুনলে। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আমার শরীর একটু খারাপ, দীর্ঘদিন জ্বর ছিল, আজ আর বেশি তোমাদের সঙ্গে কথা বলবো না। এই বলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।